মহিউজ্জুকে একটি নির্যাতিত নেতা, সেদিন কারাগারে ছিল। মানে ভারতের আধিপত্যের যে থাবা, সেটি পার্শ্ববর্তী সমস্ত রাষ্ট্র আক্রান্ত, সেটি এখন ভারত বৈরী। অনেকেই বলেছে যে আফগান তালেবান সরকার থাকবে না, স্থিতিশীল হবে না, কিন্তু এখন তো তার উল্টোটা প্রমাণিত হচ্ছে যে নেতারা যদি আমাদের নেতাদের মতো দুর্নীতিবাজ হইতো, আফগানের নেতারা, তাহলে সার্ভাইভ করতে পারতো না। ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে তুরস্ক একটি। কামাল আতাতুর্কের ইসলাম বিরোধী ভূমিকার কারণে ইসরায়েল তার মিত্র ছিল। পাশ্চাত্য, ন্যাটো, আমেরিকা ক্ষমতা একটি ভারসাম্য দেখানোর চেষ্টা করছেন। গাজায় ত্রাণ সামগ্রী তারা পাঠিয়েছেন এবং তাদের সাথে একটা সম্পর্ক না রাখলে হয়তোবা তুরস্কের সাহায্যও পাঠাতে পারতো না। মালদ্বীপে মোহাম্মদ মুইজ্জু সংসদে গতকাল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অনেকে বলেছে ভারত বিরোধিতার কারণে তিনি এই সফলতা পেয়েছেন। আপনি কি মনে করেন? আমি তো তাই মনে করি যে মুইজ্জুকে একটি নির্যাতিত নেতা, সেদিন কারাগারে ছিল। মানে ভারতের আধিপত্যের যে থাবা, সেটি পার্শ্ববর্তী সমস্ত রাষ্ট্র আক্রান্ত। নেপাল, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র নামে ছিল, সেটি এখন ভারত বৈরী। পাকিস্তান তো চিরবৈরী। শ্রীলঙ্কা চিরবৈরী, চীনের সাথে তাদের ঘনিষ্ঠতা সবারই জানা কথা। মায়ানমার চীনের সমর্থন পুষ্ট। মানে ভারত সেখানে প্রবেশ বা অনুপ্রবেশ করে বারবার সমর্থন পাওয়ার চেষ্টা করছে। একমাত্র বাংলাদেশ হচ্ছে পাপেট রাষ্ট্র, যেখানে তারা ওই যে ভারতের কথাবার্তা তারা বলে, ওই যে মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল যে পারসি পাহেলে লেকিন বাংলাদেশ সবসে পাহেলে। তো সবসে পাহেলে তো প্রমাণ দেখছেন আপনারা যে সবচেয়ে পহেলের নমুনাটা হইল যে মানে তাদেরকে করায়ত্ত করার জন্য সবচেয়ে পহেলে ভারতের মতো গণতান্ত্রিক দাবি করে তারা শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে। বা মানে ওবায়দুল কাদের প্রকাশ্যে বলছে, শরমও নাই, বলছে যে ভারতের সমর্থনের জন্য তারা কৃতজ্ঞ, ভারত তাদেরকে সমর্থন দিয়েছে। আর আগের পররাষ্ট্রমন্ত্রী তো বলছিল যে সে সমর্থন চেয়ে আসছে শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য। এরকম প্রকাশ্য অপ্রকাশ্য কথা তো সবাই আমরা জানি। তো এটাই মানে বাংলাদেশ যে আজকে একটি তার সার্বভৌমত্ব একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, সেটাই প্রমাণ করে। তুরস্কের প্রেসিডেন্টকে নিয়ে অনেকে সমালোচনা করে বলেন তিনি কেন কেবল বক্তব্য ছাড়া ফিলিস্তিনির পক্ষে আর কিছুই করেন না, যদিও হামাস এরদোয়ানের প্রশংসা করেছে। কথাটা হলো যে আমরা যে কূটনীতির কথা বলি, কূটনীতি মানে কূটনীতি শব্দটা শুনলেই আমরা বুঝি যে সব কিছু প্রকাশ্য নয়। তুরস্ক মনে করতে হবে ন্যাটোর সদস্য, নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন, ইউরোপের অধিকাংশ রাষ্ট্র যেখানে ন্যাটোর সদস্য, সেখানে তুরস্কও ন্যাটোর সদস্য রয়েছে। এবং পৃথিবীর মানে মুসলিম রাষ্ট্র যারা অলরেডি অনেক আগে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে তুরস্ক একটি। তুরস্কের কূটনৈতিক সম্পর্ক আছে, তুরস্কের দূতাবাস রয়েছে ইসরায়েলে। এটা অতীত থেকে আসছে। কামাল আতাতুর্কের ইসলাম বিরোধী ভূমিকার কারণে ইসরায়েল তার মিত্র ছিল। সুতরাং কামাল আতাতুর্কের ধারাবাহিকতায় এতদিন পর্যন্ত এটি তুরস্ক এই অবস্থান, পাশ্চাত্য, ন্যাটো, আমেরিকা ক্ষমতা একটি ভারসাম্য দেখানোর চেষ্টা করছেন আমাদের তুরস্কের বর্তমান নেতৃত্ব। সেখানে আমার ধারণা বা এই প্রকাশ্য কূটনীতির বাইরেও হয়তো মানে অপ্রকাশ্য কূটনীতি রয়েছে, যেটি দৃশ্যমান নয়। বলে এটা আপনার অনুমান করার কারণ হলো যে গোটা মুসলিম বিশ্বের সংহতি এবং যেখানেই মুসলিম এবং ইসলাম আক্রান্ত হচ্ছে, সেখানেই মানে
তুরস্কের নেতৃত্ব শক্তভাবে সেটা প্রতিহত করছেন, প্রতিবাদ করছেন, সেইভাবে বোঝা যায় যে তাদের একটি সতত সমর্থন রয়েছে। গাজায় তারা ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন এবং একে প্রথম রাষ্ট্র যে ত্রাণ সামগ্রী তারা পাঠিয়েছেন, এবং তাদের সাথে একটা সম্পর্ক না রাখলে হয়তোবা ইরানের তুরস্কের সাহায্য পাঠাতে পারতো না। এটা একটা ক্যামাফ্লাইজ বা একটা রাগ ঢাক সম্পর্ক করে হয়তোবা তারা গাজাকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিকভাবে বিপুল সফল হয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। আপনি কিভাবে দেখেন এটিকে? আফগানিস্তানের আফগান সরকার ইসলামী মুলুকিয়াত ঘোষণা করেছে। সেই শব্দটি পাশ্চাত্যের কাছে তো নয়ই, আমাদের প্রাচ্যের অনেক দেশের কাছে অগ্রহণযোগ্য। সফলতার মূল শক্তি হলো ওইটা, আত্মশক্তি। তারা বুঝতে পেরেছে সারা পৃথিবী তাকে সাহায্য করবে না, তাদের নিজেদেরকে নিজেরাই সাহায্য করবে। এই দৃষ্টিভঙ্গি, এই নীতি নিয়ে তাদের বাজেট, তাদের অর্থনীতি, তাদের আমদানি, তাদের রপ্তানি, এই সব কিছু আত্মশক্তি বা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কৌশল বা স্ট্র্যাটেজি নিয়ে তারা কাজ করেছে বলেই আজকে তারা সারভাইভ করেছে। অনেকেই বলেছে যে আফগান তালেবান সরকার থাকবে না, স্থিতিশীল হবে না, কিন্তু এখন তো তার উল্টোটা প্রমাণিত হচ্ছে যে দে ক্যান চ্যালেঞ্জ পাকিস্তান, তাই না? তো এটা তো একটা বিরাট সফলতার ব্যাপার। সফলতার দুটি কারণে আসে, একটি হলো ব্যক্তিগত সততা, দুর্নীতি যেখানে স্পর্শ করে না, আর একটি হলো ত্যাগ, স্যাক্রিফাইস। নেতারা যদি আমাদের নেতাদের মতো দুর্নীতিবাজ হইতো, আফগানের নেতারা, তাহলে সার্ভাইভ করতে পারতো না। কিন্তু তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, সততায় বিশ্বাস করে, তার স্যাক্রিফাইসে বিশ্বাস করে। সুতরাং জনগণকে নিয়েই তারা দেশকে গড়ার চেষ্টা করেছে। না খেয়ে থাকবে, ওই যে একবার জুলফিকার আলী ভুট্টো দরকারে 1000 বছর ধরে যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে, ঘাস খেয়ে যুদ্ধ করবে, তা সেরকম একটা মরণপণ প্রতিজ্ঞা হয়তোবা তালেবান সরকারের রয়েছে। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে, লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। নিঃসন্দেহে আমরা বাক ব্যক্তির সংবাদপত্র স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্রের বিকাশ হয়েছে সাংঘাতিকভাবে।
বাংলাদেশের সংবাদপত্র জগৎ অত্যন্ত শক্তিশালী হয়েছে, সুদূর বৃত্তির উপর দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলিতেও সংবাদপত্র গণতন্ত্রের বিকাশমান ধারাকে শক্তিশালী করার স্বার্থে যথাযথ ভূমিকা রাখবে। সাংবাদিকরা মাথা উঁচু করে দাঁড়াবে, সংবাদপত্র আরও শক্তিশালী হবে, মিডিয়া একটা পাওয়ার হিসাবে দাঁড়াবে, সেটা প্রত্যাশা ব্যক্ত করি। যাত্রা শুভ হোক, সেটুকুই চাই। জানুয়ারি 1 তারিখে চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেঞ্জ টিভির সকল কলাকুশলীকে, যারা এখানে কাজ করছেন ক্যামেরার সামনে পেছনে, সকলকে আমার পক্ষ থেকে, আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই গুণগত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন। সারা দেশ থেকে সত্যটি তুলে এনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনারা স্বাধীনতাকামী মানুষের কথা বলে যাবেন, গণতান্ত্রিকামী মানুষের পক্ষে থেকে কাজ করে যাবেন।